আমার জন্মটা মহকুমা শহরে। মহকুমা শহরে আব্বা সরকারি চাকরি করতেন। তো বাসাটার পিছনেই একটা কালীবাড়ি, দুই পাশেই যে সমস্ত বাড়িগুলো আমরা যাদের সাথে বের হয়ে খেলতাম তারা সব সনাতন ধর্মের লোক বলে আমার ছোটবেলার বন্ধুরা সব ওই পরিবারের। কোথায় এটা? পিরোজপুর। এটাকে আমরা মূলত কালীবাড়ি পাড়া বলতাম আর কি। বাসার সামনে একটা খাল, সেইখানে পাড়েরহাট থেকে শহরের মধ্যে ঢোকার একটা ভাড়ানি খাল বলা হতো আর কি। সেই খাল থেকে পণ্য বহন করা নৌকা আমরা অনেক সময় আমাদের গ্রামের বাড়িতে যেতাম। আর আমার নানা বাড়ি আর আমাদের দাদা বাড়ি, এটা দুইটা আলাদা গ্রাম, মাঝখানে বিরাট কচা নদী। তো কখনোই একসঙ্গে এবাড়ি বাড়ি করতে পারতাম না। তবে আমরা অধিকাংশ সময় বাড়ি বলতে নানা বাড়িকে বুঝাতাম। আম্মা ওইখানে যেত বেশি, বড় ভাই বোনরা সবার ওইখানের প্রতি একটা আকর্ষণ ছিল আর কি। নানা বাড়িটা বিরাট, গ্রামের মধ্যে অনেকগুলো ঘর নিয়ে একটা উঠান। ওই বাড়ির অনেক শিক্ষিত মানুষ ছিল, এরা ঢাকায় চাকরি করত, তাদের পরিবার গ্রামে ছিল। এইগুলো একটা মানে শৈশবের আমার এই পরিবেশটা দেখার সুযোগ হয়েছে আর কি, বা এদের মধ্য থেকে বড় হয়েছে। আর আমার মনে আছে, বয়স তো আর মনে থাকবে না, যে বয়সে সমস্ত মানুষ ছবি আঁকে, প্রথম ছবি ওই যে হামটি ডামটির যে চেহারাটা, গোল একটা বলের মতো দিয়ে, সেখানে উপরে দুইটা লাঠির মতো হাত, নিচে দুইটা লাঠির মতো পা। আমি এরকম একটা ছবি চক দিয়ে আমার জানলার কপাটের মধ্যে এঁকেছিলাম, এক পাশের মধ্যে। জানলাটা বন্ধ করলে ওই ছবিটা দেখা যেত। আমার মনে পড়ে যে এইটাই আমার জীবনের হয়তো প্রথম ছবি আর কি। খবর পেলেন কিভাবে চারুকলার? এটার মাঝখানে আর একটা ফেজ আছে আর কি। সেটা হলো গিয়া 1976 সালে, তখন বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন অনেক বিষয় আসছে, কারণ সরকার পরিবর্তন হয়েছে। জিয়াউর রহমান সরকার তখন শহরের অনেক নতুন ছেলে, মানে ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই নানান ধরনের সংগঠন করা শুরু করেছে, এবং সেইখানে একটা যুব সংঘ নামে একটা সংগঠন হয়। তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করে। এর একটা অংশ ছিল ছবি আঁকার প্রতিযোগিতা। তা আমাদের পাড়ায় বরকত আলী নামে আমার মেজ ভাইয়ের বন্ধু, ওর ছোট ভাইও আমার বন্ধু, আমরা একসঙ্গে খেলাধুলা করতাম। উনি এসে আমাকে বললেন যে একটা কম্পিটিশন আছে, তুমি নাম দাও। আমি বুঝি না মানে কেন আমাকে বলল, কিন্তু আমি বড় দুই ভাই এরা খাতার মধ্যে ছবি আঁকতো এবং মানুষের ছবি আঁকতে পারতো, প্রোফাইল বা সাইড ভিউ থেকে এক টানে মানুষের ছবি। ওইগুলো দেখে দেখে আমিও আঁকতে পারতাম। ছবি আঁকার প্রতি আমার একটা আগ্রহ ছিল আর কি। এইগুলো উনি জানতেন। তো রীতিমতো আমি ওই প্রতিযোগিতায় নাম দিলাম এবং ওই প্রতিযোগিতায় আমি সেকেন্ড হলাম। আমার মনে আছে যে স্কুলের আমার এক বন্ধু, সে ফার্স্ট হইল, কিন্তু সে কীভাবে যেন টোন দিতে জানে, অনেক কিছু পারে আর কি। যাই হোক, এর কিছুদিন আগে আসলে 74 সালে কি 75 সালের দিকে ফটো আঁকা শিখছিলাম একজনের কাছ থেকে। অরবিন্দ নামে এক ভদ্রলোক ছিলেন পিরোজপুরে। সে গ্রাফ করে ছবি আঁকতে পারতো, এবং ছবির মতো ছবি পেন্সিলে আঁকতেন। তার ভাই সে স্টল দিয়েছিল একটা এক্সিবিশনে, উনি ওইখানে বসে আঁকতেন। আমি তাকে খুব ধরলাম যে আমাকে শেখান। তা আমি ওনার কাছ থেকে এগুলোই আসলে মূলত ওই তখনকার নায়ক নায়িকা, রাজনীতিক ব্যক্তিত্বদের ছবিগুলো আসলে গ্রাফ করে করে বাসায় আঁকতাম। এইগুলোই উনি দেখছিলেন আর কি। তারপরে সেই প্রতিযোগিতায় সেকেন্ড হলাম। আর ওনার ভাই, ওর নাম লিয়াকত, ও খুলনায় পড়াশোনা করেছিল, পরে এখন বিদেশে আছে, ও থার্ড হলো। আমরা দুজন যেহেতু একই জায়গায়, আমাদের ছবি আঁকা বেড়ে গেল।
আমরা বাজার থেকে পুরনো কাগজ কিনে নিয়ে আসি, বায়োলজি খাতা, তার উল্টা পাশ খালি সাদা থাকে, ওগুলো কিনে আর ওগুলো দিয়ে ছবি আঁকি আমরা। তারপরে প্রতিযোগিতায় আমাদের সামনে আর কেউ না, ও ফার্স্ট হইলে আমি সেকেন্ড হই, আমি সেকেন্ড হইলে ও ফার্স্ট হয়। একটা ছিল জল রং আর একটা ছিল পেন্সিল স্কেচ, এই দুইটা প্রতিযোগিতায়। এরকম করতে করতে আমি 81 সাল পর্যন্ত খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, কিন্তু একটা কাগজপত্রের জটিলতার কারণে আমি ঢাকায় আসতে পারি নাই। আমার ঢাকা আসার হয় নাই ততদিনে। তারপরে ওই তখন থেকে ওই শহরে সবাই, পরিবারের সবাই ধরে নিছে ও ছবি ভালো আঁকে, আর্ট কলেজে পড়বে, এইটাই জানতাম। কিন্তু যত বড় হলাম, আবার 78-এ আমার বাবা উনি মারা যায়। মারা যাওয়ার পরে একটা যেটা হয়, মধ্যবিত্ত পরিবার, বড় ভাই চাকরি করে, মেজো ভাই ঢাকায় বুয়েটে পড়ে, আবার ছোট বোনও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আমি কিভাবে পড়বো এটা খুব জটিল হয়ে পড়ে আর কি। ফলে আমি এই চিন্তা বাদ দিয়ে আমি খেলাধুলা করতাম। আমি খুব ভালো ফুটবল এবং ক্রিকেট খেলতাম, শহরে বেশ নাম ছিল আমার, ফার্স্ট ডিভিশনে খেলতাম। আমার মানে আমার এই দুইটা পরিচয় শহরের মধ্যে মানুষ সবাই জানে। আমি একদিকে প্লেয়ার, আর একদিকে ছবি আঁকি, আবার একটা গানের দল করে গান টান করি, এরকম। এর ভিতরে একটা ঘটনা ঘটলো। রাজশাহী আর্ট কলেজে পরে মামুন নামে এক ছেলে, আসলে আমারই বয়সী, কিন্তু যেহেতু খেলাধুলা করতে গিয়ে আমি পড়াশোনা অনেকটা পিছিয়ে গেছিলাম, ফলে সেই ছেলেটা আমার থেকে সিনিয়র হয়ে যায়। আর যেহেতু অন্য উপজেলার, ফলে আমি ওইভাবে তাকে চিনতাম না। যাই হোক, সে একটা কাজ করছিল শহরে, আমি তার সাথে ঘুরতেছিলাম। সে আমাকে কিছু হোপ দিল যে তুমি যদি ঢাকায় পড়তে পারো তাহলে তুমি নিজে নিজে পড়াশোনা চালাতে পারবে, ঢাকায় অনেক কাজের সুযোগ, এটা খুলনা, রাজশাহী, চট্টগ্রামে সম্ভব না। তো একটা হোপ আসলো, যেহেতু ধারণা হলো যে এটা অনার্স ইউনিভার্সিটি হয়ে গেছে, তার মানে ইন্টারমিডিয়েটের পরে 1 বছর পড়ার পরে আবার জানলাম যে এখনো এসএসসির পরে ভর্তি নেওয়া হয়। তো আমি 1 বছর ওইখানে পড়াশোনা করে 84 সালে এখানে পরীক্ষা দিলাম, এবং সিনিয়র কয়েকজন আর্টিস্টের কাছে, মানে স্টুডেন্টের কাছে ওই কোচিং স্টাইলে কিছু জিনিস শিখলাম, প্রস্তুতি নিলাম ভালোভাবে, এবং আমি প্রথম বছরেই মানে সুযোগ পেয়ে গেলাম। আসলে আমি ওই বছর সুযোগ না পেলে হয়তো আমার আর পরীক্ষা দেওয়া হতো না, কারণ এখানে একটা নিয়ম আছে যে 20 বছর পর্যন্ত ভর্তি হতে পারবে, এর বেশি হলে তাকে পরীক্ষা অ্যালাউ করা হয় না। তো ওই বছরের আমার 20 বছর শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আর কি। মানে ইনফ্যাক্ট চারুকলায় ভর্তি হওয়াটা আমার জন্য ছিল একটা ভাগ্যের ব্যাপার, একেবারে খুব আগাফোয়ার ছিল আর কি, মানে দড়ি টানাটানির মতো অবস্থা। আমার এবার এটা না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। ইয়েটা কেমন হলো, পরীক্ষার দিনটা একটু বলেন। যেহেতু আমি খুব কনফিডেন্ট ছিলাম, পিরোজপুর শহরে সবাই বলতো যে তুমি তো চান্স পাবাই, তুমি আমাদের সবচেয়ে ভালো আঁকো। কিন্তু ঢাকায় এসে দেখলাম 900 স্টুডেন্ট পরীক্ষা দেবে, কিন্তু সিট মাত্র 50টা। তা আমিও আমার পিরোজপুর শহরে বললাম যে শোনেন, সারা বাংলাদেশে আমার মতো অনেক ছেলেপেলে, 50টা সিট, অনেক বড় বড় শিল্পী, তারা জয়নুল আবেদিনের মতো তারা বাদ পড়বে, হয়তো এর মধ্যে আমিও পড়ব। যাই হোক, পরীক্ষার সিস্টেমটা আসলে তখন যা ছিল এখনো তাই, একটা ড্রয়িং, একটা ডিজাইন, আর থিওরি পরীক্ষা আর কি, লিখিত। আমি লিখিত পরীক্ষাটা ভালো করেছিলাম, কারণ আমার ভাই বুয়েটে পড়তেন, আমরা নানানভাবে পরীক্ষায় কি আসে সেগুলো আমরা জেনে নিয়েছিলাম আর কি। তো মেজু ভাই আমাকে একটা বিষয়, সিনিয়রদের কথা অনুসারে, যে বাংলাদেশের শিল্পীদের খুব কন্টেম্পোরারি একটা ঘটনা ছিল। 84 সালে আপনার 83 একটা বন্যা হয়েছিল। সেই বন্যার দুস্থদের সাহায্যের জন্য
চারুশিল্পী সংসদ একটা প্রদর্শনী করে 43,000 টাকা একটা ফান্ড কালেকশন করেছিল, এবং ওই প্রদর্শনীটায় কারা শিল্পী ছিল, কে কে বক্তৃতা করছিল, এগুলো মেজো ভাই সব জানতেন। তো ও আমাকে একটা ইংরেজি এসে ওই কথাগুলো দিয়ে সাজিয়ে দিছিল, তথ্যগুলো ও সরবরাহ করছিল আর কি। এবং ঘটনাচক্রে ওই মানে এসেটা কমন পড়েছিল, মানে এমন প্রাসঙ্গিক এসেছিল, আমি ওইটাই লিখছি। তো এটা মানে ভাইবার দিন খুব স্যাররা বেশ করছিল যে তুমি কিভাবে এগুলো জানলা। তো আমি পুরো ঘটনাটা বললাম আর কি। সবাই মিলে ভাইবা নিচ্ছিল আর কি। কে কে ছিল ভাইবাতে? ওই ভাইবা ছিল নবী স্যার ছিলেন, হাশেম খান স্যার ছিলেন, মাহমুদুল হক স্যার ছিলেন, আমাদের তখন ডিরেক্টর ছিলেন আব্দুল মতিন সরকার, ইংরেজি ম্যাডাম ছিলেন দিল আফরোজ কাদের, আরও সম্ভবত আমিন, মাহবুল আমিন স্যার ছিলেন, মোটামুটি সবাই ছিলেন আর কি। এবং আমি দেখলাম যে আমি সবাই আমাকে প্রশ্ন করতেছিলেন। তার মধ্যে একজন মাহমুদ স্যার হঠাৎ করে আমাকে বললেন, তুমি শিল্পী রফিকুল নবীকে চেনো? তা আমি ওনার দিকে তাকিয়েই বললাম যে হ্যাঁ আমি চিনি। আমি বলতে পারবো এখানে কে? তো স্যার আমার আসলে বাম দিকে একটু পিছনের দিকে বসছিলেন ঘুরে, তা আমি ওনাকে দেখালাম। কারণ আমি আসলে কি পত্রপত্রিকা ছবি আঁকার জগৎটা আমার মোটামুটি জানা ছিল আর কি। নবী স্যার আমাকে একটা প্রশ্ন করছিলেন যে প্রস্তর কি? প্রস্তর। তা আমি আসলে পুরো জিনিসটা জানতাম, তো আমি একবারে বলে ফেলেছিলাম প্রস্তর মূর্তি। না, মূর্তি তো মূর্তি, প্রস্তর পাথরের মূর্তি। তো এইগুলো সম্পর্কে নানান কথা জিজ্ঞেস করলো যে আমি দেখছি কিনা কোথাও। তখন আমার জাদুঘর টাদুঘর সব ঘোরা আছে আর কি। তা আমি বললাম যে জাদুঘরে অনেক কষ্টি পাথরের মূর্তি আছে। এগুলো খুব টেনশনের একটা ব্যাপার ছিল। আমার মেজো ভাই খুব টেনশন করছিল আমি কতটা পারবো, কারণ ও আসলে কি আমি যতক্ষণ বড় হই ও আমার ওই বড় হওয়ার পিরিয়ডটা দেখে নাই ওইভাবে। বলে ওর ধারণা ছিল আমি শুধু খেলাধুলাই পারি আর তেমন কিছু হয়তো পারি না আর কি। তো খুব টেনশনে ছিল। আর ভাই দেরি হচ্ছিল বলে ও খুব টেনশন করেছে যে সবাইকে এত কম সময় রাখলো, তোকে এত বেশি। আর নবী স্যার একবার বের হয়ে গিয়ে আবার ঢুকছে, সেটাও ওর জন্য একটা যে এত বেশি থাকা মানেই সবাই প্রশ্ন করবে। কিন্তু আমার রেজাল্ট মোটামুটি ভালোই ছিল। আমি 25-26-এর মধ্যে আমার এই ছিল। ভর্তিটা 84-তে হলাম, তখন আমার রাজনৈতিক গন্ডগোল অনেক কিছু চলে। ক্লাস আমাদের 84-তে শুরু হয় নাই। আমার মনে আছে 85-র 15 জানুয়ারি আমি তখন এই বুয়েটের হলে বা খালার বাসায় শুক্রবারে থাকি। আসলাম, সব স্টুডেন্ট ওই দিন আসলে জানতো না, মানে একদম সবাই উপস্থিত হয় নাই। আমাদের সময় 40 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিল, প্রায় 30-35 জনের মতো ছিল। প্রথম দিন ক্লাসে আসলেন নবী স্যার। এসে আমাদের ওই সময় সিস্টেমটা ছিল যে প্রতিদিন একজন করে, তখন তো 7টা ডিপার্টমেন্টের 7 জন টিচার আলাদা আলাদা করে এক দিন তাদের নিজেদের সম্পর্কে, ডিপার্টমেন্ট সম্পর্কে আর মোটামুটি শিল্প সম্পর্কিত এক ধরনের আলোচনা বা পরিচিতি পর্ব যেটাকে বলে আর কি। প্রথম দিন আসলেন নবী স্যার, দ্বিতীয় দিন ছিলেন হাশেম খান স্যার, তৃতীয় দিন ছিলেন সাগর স্যার। আমার এই 3টার রোটেশন মনে আছে। তারপরে হামিদ স্যার আসছিলেন নাকি রাজ্জাক স্যার আসছিলেন, আমার ঠিক ওইভাবে মনে নাই। রাজ্জাক স্যার তার কিছুদিনের মধ্যে আবার ডিরেক্টর হলেন। এরপরে আমাদের রেগুলার ক্লাস হয়। তখন প্রি ডিগ্রি ছিল যে ফান্ডামেন্টাল কতগুলো সাবজেক্ট, ড্রয়িং, স্কেচ, স্টিল লাইফ, আলো ছায়া, ডিজাইন, আর কতগুলো ক্লাস ছিল সব ডিপার্টমেন্টে গিয়ে গিয়ে সাবসিডিয়ারি ক্লাস বলতো আর কি। গ্রাফিক ডিজাইন, প্রিন্ট মেকিং, ওরিয়েন্টালটা সম্ভবত ছিল না, আমার ওই ক্লাসটার কথা মনে পড়ে না। তবে ক্রাফট ডিপার্টমেন্টে শাকুর স্যারের ক্লাস আমার মনে আছে। আমরা বাটিকের কাজ করছিলাম আর কি। তো প্রথম
প্রথম দিকে আমি মাঝামাঝি নাম্বারটা পেতাম। অনেকে দেখতাম স্কেচে খুব ভালো, তারা বেশ অল্প সময়ের মধ্যে স্কেচটা করে ফেলে। আমি ড্রয়িংটা ভালো পারলেও স্কেচে অত পারদর্শী ছিলাম না। এর কিছুদিন পরে সম্ভবত রোজার বন্ধ, আমাদের ক্লাস টিচার ছিল মাহবুল আমিন স্যার খুব কড়া ছিল। আমিন স্যার কখনো ক্লাসে হাসাহাসি করতো না, মানে খুব গম্ভীর। মানে আমিন স্যারের ক্লাসে আমরা মোটামুটি কাঁপতাম। এইটা চারুকলায় আমিন স্যারের ক্লাস যারা করছে তাদের অধিকাংশরই এরকম একটা মত। যাই হোক, 30 দিন বন্ধ, 40টা গাছের গুড়ি কোয়ার্টার শিটে আর 1 খাতা ড্রয়িং স্কেচ, এটা ছিল আমাদের কাজের ডিউরেশন। এটা আমাদের 1 মাসের মধ্যে জমা দিতে হবে। তো আমরা অনেকে মিলে তখন রমনা পার্কের কৃষ্ণচূড়া গাছের গুড়িগুলো অনেক সুন্দর হয়, অনেক বড় হয়, নানান রকমের ফর্ম থাকে ওখানে। আমরা এগুলো প্র্যাকটিস করতাম। মানে সবাই সম্ভব হয় নাই 40টা গাছের গুড়ি, বেশ 7-8 জন আমরা এটা কমপ্লিট করছিলাম। বন্ধের পরে আমার মনে আছে যে নাম্বার দিচ্ছে। আসলে কি, আমি সব ধরনের প্রদর্শনী যেহেতু দেখতাম, আর মানুষের একটা সহজাত স্বভাব হলো গিয়া স্টারদেরকে দেখা আর কি। স্টার কারা, মানে কারা নামী, কারা জ্ঞানী, কারা গুণী, এদেরকে দেখা। ফলে আমার একটা মজার বিষয় ঘটলো যে আমরা সেশন জ্যামের কারণে আমার যদিও 91-তে আমার আসলে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 91-তে আমরা কেবল ডিগ্রি পাস করলাম আর কি। তারপরে 93-তে আমাদের আবার মাস্টার ডিগ্রিটা শুরু হয় আর কি। তো আমাদের এইখানের সিলেবাস অনুসারে মাস্টার ডিগ্রিতে আসলে নিজের মতো করে কাজ করা, এটাই হলো গিয়া একটা সৃজনশীলতা বলতে আমাদের এইখানে একটা প্রচলন আছে যে আলাদা করে ফর্ম ভেঙে নিজের মতো করে কাজ করা আর কি। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড হলো আসলে কি গ্রাম, পিরোজপুর একটা ছোট্ট শহর, একটু 20-25 মিনিট হাঁটলেই শহরের আশেপাশে ধান ক্ষেত। আমি ছোটবেলা আমাদের বাসার ঠিক পিছনেই ধান ক্ষেত ছিল। আমি নানা বাড়ি যেতাম, দাদা বাড়ি যেতাম, ধান ক্ষেতের সঙ্গে আমার একটা সম্পর্ক। এমনকি আমি ধান চাষের সকল পর্যায়ের কাজ আমি নিজে করেছি বিভিন্ন সময়। যখনই সুযোগ হয়েছে আমি কৃষকদের সঙ্গে সেই কাজটা সহন করেছি। ধান রোয়া থেকে শুরু করে মারাই পর্যন্ত সব কাজগুলো আমার করা। কারণ আমার এতে কোনো ছিল না যে আমি শহরের ছেলে, শিক্ষিত, লেখাপড়া করি, অমুক ভাব, চাকরি করে বাবা, আমার কোনো ছিল না। কারণ গ্রামের ওই ছেলেপেলেগুলো আমার একদম চরম বন্ধু ছিল আর কি। এই সমস্ত প্রকৃতি আঁকা একটা বিষয় দাঁড়ায়। আমি 89 সালে তখন আমরা ওই অর্থে 4th ইয়ার, মানে 5 বছর যদি ডিগ্রি ধরি, আমি 4টা ছবি আমার এক্সিবিশনের সুযোগ পেয়েছিল, মানে আমি সাবমিট করেছিলাম। তার মধ্যে ছবিগুলো ছিল, একটা ছিল রায়ের বাজারের একটা ভাঙা ঘর, চালা ঘর, সেগুলো নিয়ে। দ্বিতীয় ছবিটাও ওই রায়ের বাজার নিয়েও আরও একটা ছবি ছিল। তারপরে ছিল হোস্টেলে বসে তাল গাছের একটা ছবি, মোটামুটি ক্লোজ আপ স্টাডি, একটু দূর থেকে একটা ছবি। তারপরে আমি করলাম চারুকলা একটা, আমাদের এখন যে কৃষ্ণচূড়া, ওইখানে অনেক ধরনের গাছ ছিল, তার মধ্যে কলা গাছ ছিল একটা। আমি 30-36 ক্যানভাসে কলা গাছের ছবিটা আঁকি। তো কলা গাছের ছবিটা যখন আঁকি, ম্যাক্সিমামই তো সবুজ রং, তখন অনেকের চোখে পড়ে কাজটা। অনেকে এসে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বিভিন্ন রকমের সবুজ রঙের ভেরিয়েশন কেমন কলা, মানে সেগুলো আমাকে বলে। যেমন কলা পাতা আমাকে বলে যে দেখো উপরের রং একরকম, কলা পাতার নিচের রং আর এক রকম সবুজ, মানে একটা সাদা আভা পড়ে সেখানে আর কি।
আবার কলা গাছের যে খোলের অনেক রং, খোলের মধ্যে পিঙ্ক কালারের বা অরেঞ্জ কালারের ছায়া আছে, ছাপ আছে আর কি, হলুদ আছে, সবুজ আছে, মানে নানান, মানে কলা গাছের রং খুব বিচিত্র। গাছের রং, পাতা সবুজ দুই রকম হয়, কিন্তু গাছটা খুব বিচিত্র রঙের, কোথাও মানে কাঁচা সবুজ, কোথাও ডিপ সবুজ, কোথাও লালচে। তো এইগুলো ওই পেন্টিংটা করার সময় আমার মধ্যে এই মানে সবুজের বৈচিত্র্যটা আমাকে খুব আকৃষ্ট করে। তারপরে আমি হোস্টেলের সামনে লাউ গাছের একটা মাচা, আমি ওই ছবিটা আঁকি। ওই ছবিটা বেশ ভালো হয়, একটা ক্লোজ আপ স্টাডি, এবং আমি ওইবার পেইন্টিংয়ে বেস্ট অ্যাওয়ার্ড, মানে আমার সিনিয়ররা আমার সাথে এই পুরস্কারটা তারা কেউ পায় নাই, বেস্ট অ্যাওয়ার্ডটা আমি একই এর আগে পেয়ে গেলাম আর কি। তো ওই যে সবুজ রঙের আঁকার একটা দক্ষতা আমার মধ্যে চলে আসে ওই বিশেষ করে কলা গাছ এবং কচু গাছ, লাউ গাছের এটা স্টাডির ফলে থেকে। তো আমাকে মাস্টার ডিগ্রির ক্লাসে আমরা কি করব নানান রকম ধরনের চেষ্টা করতে করতে আমাকে একজন বলে যে, সেই বলাটা সম্ভবত সাকুর স্যার, মানে স্যার আমাদের সরাসরি শিক্ষক না, কিন্তু মাঝে মাঝে এসে আমাদের অনেক কথা বলতেন যে রংটা তুমি ভালো বোঝো, যে ছবিটা তোমার ভালো লাগে, সেই ধরনের কাজ করো। তো ওইবার আমরা মাস্টার ডিগ্রি যখন করি, তখন বনানীর লা গ্যালারিতে, বনানী না, হ্যাঁ গুলশানের আক্কু ভাইয়ের গ্যালারি, ওইখানে কিবরিয়া স্যারের একটা প্রদর্শনী হয়। আমরা ওই প্রদর্শনীতে গেলাম। কিবরিয়া স্যারের প্রদর্শনী দেখার জন্য মানে শিল্পীরা বা সাধারণ দর্শকরা খুব ভিড়, এবং কেউ কোনো ছবির সামনে দিয়ে সরে না, কথা বলে না, ঝিম দিয়ে সবাই ছবি দেখে। আমি দেখলাম যে ঠিক অন্যরকম একটা ছবি, একেবারে অন্যরকম। কিবরিয়া স্যার কীভাবে রং দিছে বোঝা যায় না। কিবরিয়া স্যারের ছবিতে এত সুন্দর মানে রঙের প্রয়োগ, আর একটা রঙও মনে হয় না যে এগুলো রং দিয়ে আঁকা, প্রকৃতির একটা মানে একদম মিশালো একদম কাজ, মনে হয় এটা রিয়েলি প্রকৃতি আর কি। কিবরিয়া স্যারের প্রদর্শনীর কাজ দেখে আমি খুব অভিভূত, এবং তখন সিনিয়রদের কাছ থেকে মোটামুটি শুনছিলাম যে কিবরিয়া স্যার বাংলাদেশের সবচেয়ে বড় পেইন্টার। অবশ্য কিবরিয়া স্যার তখন প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টের, আর সেটার কারণ অন্য, স্যার জাপানে পড়াশোনা করছে প্রিন্ট মেকিংয়ের উপরে। কিবরিয়া স্যার মূলত পেইন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ইন্ডিয়াতে সে পেইন্টিং করছে, তার রিয়েলিস্টিক কাজও আমরা দেখছি, এক ধরনের ফর্মের কাজ। কিবরিয়া স্যারের ওই প্রদর্শনী দেখার পরের বছরই সম্ভবত 94 ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদর্শনী হলো, এবং সেখানে মাহমুদুল হক স্যার কাদা মাটি জল বা এরকম একটা কাদা মাটি নিয়ে একটা ছবি, সেটা পুরস্কার পেলেন। এবং আমি দেখলাম ওই ছবিটা, স্যারের সাথে কথা বললাম যে ওইটা বলে যে দেখো, বৃষ্টি হইলে সবুজ ঘাস আশেপাশে কাদা থাকে, সেখানে পানি পড়ে থাকে না, দেখো তো এরকম লাগে না? তা আমি দেখলাম যে হ্যাঁ এরকমই লাগে, কোথাও সবুজ, কোথাও কাদার যে রং, কোথাও মানে আলোর প্রতিফলন সাদা রং, সে ওইভাবে দেখলে, কিন্তু ওই জিনিসটাকে নিজের মতো করে আঁকা, ফর্মটা সম্পূর্ণ নিজের। তো এইটা আমার কাছে মনে হলো যে কিবরিয়া স্যার, তা আমি বললাম যে স্যার কিবরিয়া স্যার এই ছবি সম্পর্কে বলে যে আমি তো কিবরিয়ারই ভক্ত, কিবরিয়া স্যারের কাছ থেকেই এগুলো শোনা জানা। যে কোনো একটা জায়গার আমরা যে রিয়েলিস্টিক আঁকি, সেটা কি মূলত আলো ছায়া, সেই আলো ছায়াটাই আমার মতো করে কম্পোজ করি। পুরা গাছটাকে হয়তো আঁকি না, কিন্তু গাছের একটা অংশ আঁকি। তারপরে আমি 2003 সালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে জয়েন করি। ঠিক ওই সময় কবির ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছিল, যে জাপানের চুয়া গ্যালারিতে আমাদের কাজ যেত, গ্রুপ এক্সিবিশনের কাজ, এবং ওই ভদ্রলোক
কয়েকজনের কাজ পছন্দ করেছিল যে ওইখানে সলো করবে, তার মধ্যে আমাকে নির্বাচন করেছিল। আর ঠিক ওই সময় আমি নারায়ণগঞ্জে জয়েন করি। জয়েন করার পরে কি হয় যে নতুন কলেজ, অনেক সমস্যা, আমিও বুঝতে পারি না। এই সময় আমি ছুটি নিয়ে জাপানে যাব, এটা আমার জন্য ঠিক মনে হলো না। আবার প্রদর্শনীটা নিজে নিজে একা একা হয়ে আসবে, সেটা আমি চাচ্ছিলাম না। ফলে ওই ছবিগুলো দিয়ে আমি চিত্রকে ডিসেম্বরের শেষের দিকে আমার দ্বিতীয় সলোটা করি আর কি। এরপরে আসলে কলেজের নানান কাজের চাপে আমার আর সলো করা হয় নাই। আমি ধারণা করছি এবছর 26-এ আমি আমার তৃতীয় সলোটা করব। প্রস্তুতি অনেক দিন থেকেই আছে, কিন্তু আসলে এই প্রশাসনিক কাজ, শিক্ষকতা করতে করতে আমার আসলে এই কাজটা হয় নাই। তবে আমার বিমূর্ত শিল্প নিয়ে গবেষণা কাজ থেমে নেই, প্রচুর কাজ করেছি আমি বিভিন্ন